আজ আমরা আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে আলোচনা করব। ইলেকট্রিশিয়ান ট্রেডের ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে আমরা আইটিআইতে বা আইটিআর ওয়ার্কশপে যেসব যন্ত্রপাতি, হ্যান্ড টুলস, ইলেকট্রিক্যাল টুলস দেখে থাকি, আমাদের আলোচনার বিষয় হলো সেগুলি। আজ মনে রাখতে হবে, ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে ভালো কোয়ালিটির ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস আগে দরকার। একজন ইলেকট্রিশিয়ানের কাছে ভালো কোয়ালিটির হ্যান্ড টুলস থাকা মানেই সে ভালো কোয়ালিটির কাজ করতে পারবে, এটা স্বাভাবিক। আমরা যদি জং ধরা বা ভোঁতা এই ধরনের হ্যান্ড টুলস দিয়ে কোনো ইলেকট্রিক্যাল কাজ করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে কাজটি কখনোই ভালো হবে না, তা থেকে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সবসময় মনে রাখব, ভালো কোয়ালিটির হ্যান্ড টুলস, ভালো স্কিল, ভালো কাজে উৎসাহিত করা, কাজকে ত্বরান্বিত করার সহযোগিতা করে। যাক, আমরা এই প্র্যাকটিক্যালি, আজ আমাদের কাজ হচ্ছে প্র্যাকটিক্যালি সমস্ত কম্পোনেন্টস এর যে আলোচনা, দেখা, তার কাজ, সেটি কি দ্বারা আমরা কি কি কাজ করি, সেগুলোকে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা পরপর সিরিয়ালি এগুলো আলোচনা করে যাব। প্রথমে আমরা আলোচনা করতে চাই বেশি ব্যবহৃত এমন কিছু কমন টুলস নিয়ে। আসা যাক আমাদের সেই কাজের জায়গায়। আজ আমাদের আলোচনার বিষয় প্লায়ার। প্লায়ার সাধারণত বিভিন্ন কাজে ব্যবহার হয়, বিভিন্ন টাইপের প্লায়ার রয়েছে। তবে আমরা আমাদের ইলেকট্রিক্যাল কাজে সাধারণত যে প্লায়ারগুলি ব্যবহার করি সেইগুলো নিয়েই আমরা আজ আলোচনা করব। এর মধ্যে সবচেয়ে বেশি বা বহুল ব্যবহৃত প্লায়ার হচ্ছে কম্বিনেশন প্লায়ার। এই কম্বিনেশন প্লায়ার মূলত স্টিল আয়রন দ্বারা তৈরি। এর দুটো পার্টকে একটা রিভেট দ্বারা যুক্ত করে এইভাবে তৈরি করা হয়। এর এই অংশটাকে হ্যান্ডেল বলে। এই হ্যান্ডেলটা অবশ্যই ইনসুলেটেড কভারে আবৃত থাকবে। মিডিল অংশটা রিভেট বা জয়েন্ট। এই জয়েন্ট কাটার বলে একটা অংশ থাকে। আমরা দেখব এই জয়েন্ট কাটার দিয়ে কিভাবে ওয়্যার কাটা হয়। আমরা দেখব সামনের যে অংশটা, সেই অংশটায় কে যে জ বলা হচ্ছে, এই জয়ে কি কি পার্ট রয়েছে, এই জ দ্বারা আমরা কি কি কাজ করি, এটাও আমরা এখনই প্র্যাকটিক্যালি দেখব। আসা যাক এই জয়ের অংশে মোট তিনটে পার্ট আছে। প্রথম পার্টটাকে আমরা, এই যে প্রথম পার্ট, এটা সমতল হয়ে থাকে এবং এই পার্টে অবশ্যই গ্রুপ থাকবে। এই গ্রুপে দ্বারা আমরা কি করি, কোনো জিনিসকে হোল্ড করা বা কোনো জিনিসকে পুলিং করা, টুইস্টিং করার কাজগুলো করে থাকি। সাপোজ মনে করো যে একটা তার, এটা ব্যাকা রয়েছে, এই তারটা ব্যাকা রয়েছে। প্রথম দরকার তারটাকে আমার কাজের জন্য হয়তো সোজা করা, তাহলে আমার দরকার এটাকে পুলিং করা। এটাকে আমি ধরে টান দেবো। এই যে টান দিলাম, এটা সোজা হলো।
এই সোজা করার জন্য এই অংশটা ব্যবহার করি। এই অংশে গ্রুপ থাকার জন্য তারটা স্লিপ কাটলো না, গ্রুপটা না থাকলে হয়তো তারটা স্লিপ কেটে বেরিয়ে যেত। এরপর এটা দিয়ে আমরা কি করি, কোনো কিছু ধরি, আঁকড়ে ধরার জন্য এটাকে আমরা হোল্ডিং অংশও বলি। এছাড়া এই অংশ দিয়ে আমরা আরও একটা কাজ করি, যেটা হচ্ছে টুইস্টিং, অর্থাৎ কোনো কিছুকে পেঁচাতে গেলে আমরা এই অংশটাকে ব্যবহার করি। এটা নিয়ে আমরা এইভাবে একটা তারকে পেঁচাচ্ছি, এটাকে বলা হয় টুইস্টিং। এবং তাহলে সামনের পার্টটাকে আমরা এই জয়ের সামনের অংশ দিয়ে আমরা কি করলাম, টুইস্টিংয়ের কাজ করলাম, আমরা পুলিংয়ের কাজ করলাম, আমরা হোল্ডিংয়ের কাজ করলাম। এই অংশটাকে পরে যে অংশ, এই অংশের পরে যে অংশ, এই কার্ভ অংশ বা সিলিন্ডার অংশ, এই অংশটা রয়েছে, এখানেও গ্রুপ কাটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই অংশেও গ্রুপ রয়েছে। এই অংশটা মূলত ব্যবহার করা হয় কোনো বোল্টকে বা নাটকে ধরা বা টাইট দেওয়ার জন্য। এটা দিয়ে আমরা লুজ বা টাইট করে থাকি, নাটকে লুজ বা টাইট করে থাকি। এছাড়া এই কার্ভ জ দিয়ে আমরা কোনো পাইপ হোল্ড করার কাজেও এটাকে ব্যবহার করি। আমি হোল্ডিংয়ের কাজেও এটাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা জানলাম প্রথম অংশটা গ্রিপিং জ বা ফ্ল্যাট জ, দ্বিতীয় অংশ কার্ভ জ, এবং তারপরে যে অংশটা জয়ের থার্ড যে অংশ বা এদিকে যে অংশ, এইটাকে বলা হয় কাটিং জ। এখানে কাটিং ব্লেড থাকে, যেখান থেকে যার দ্বারা আমরা 4 mm এর নিচেকার তার, অর্থাৎ 4 mm এর চাইতে যেন মোটা না হয়, এই ধরনের তারকে আমরা সহজেই কাটতে পারি। 4 mm এর সাইজের নিচের তারকে আমরা সহজেই কাটতে পারি। শুধু তাই নয়, তারের যে কভার, তারের কভারকে আমরা ছুলতে পারি। এটা ছোলার জন্য আমরা আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে কেটে নেব, কভারটাকে, ইনসুলেটরটাকে কেটে নিয়ে তারপরে টান দেব। তাতে একটু কাটতে সময় লাগতে পারে, কিন্তু মূল তারটা অক্ষত থাকবে, নইলে কন্ডাক্টর যাতে না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এটা সিঙ্গেল কোর তার, দেখি কাটার সময় আমরা অবশ্যই কাটিং ব্লেডটাকে এদিকে ব্যবহার করব, যেদিকে আমরা কাটিং ওয়্যারটা রাখবো ঠিক সেই দিকটায় কাটিং ব্লেডটা যাতে থাকে, এদিকে নয়। এইভাবে, এবং প্লেয়ারটাকেও কিন্তু ঠিক এইভাবে ব্যবহার করতে হবে, কারণ আমি যদি এইভাবে ধরি পরবর্তীতে এই যে দেওয়াটা খুব মুশকিল। এই জন্যে প্লেয়ারটা সবসময় এইভাবে ব্যবহার করতে হয়, আঙুল যেন প্লেয়ারের ভিতরে থাকে, যাতে এটা চাপ সৃষ্টি করা যায়, খোলা যায়, বের করা যায়। কেউ এ আঙুল ঢোকাতে পারে, এ আঙুল বের করে রাখতে পারে, এরকমভাবেও করে অনেকে, আবার কেউ এইভাবেও করে, যার যেমন সুবিধা। ভিতরে একটা আঙুল বা দুটো আঙুল থাকতে হবে, যাতে চাপটা ভালোভাবে দিতে পারো, খুলতে এবং বের করতে পারো। এবার এটাকে এই ধরনের, আগেই বললাম এখানে কিন্তু হার্ড স্টিল আর ব্যবহার করব না, তাহলে এই ব্লেড কাটিং স্পেসটা নষ্ট হয়ে যাবে।
এখানে অবশ্যই 4 mm এর নিচেকার তার, যেগুলো কপার বা অ্যালুমিনিয়াম ওয়্যার, সেইগুলোকেই ব্যবহার করব, করে এখানে চাপ দেবো। দেখো কেটে গেল, সহজেই কেটে গেল। এবার যদি আমি এটাকে ইনসুলেটরটাকে বের করতে চাই, তাহলে প্রথমে আস্তে 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 চারিদিকে ঘুরিয়ে ইনসুলেটরটাকে কেটে নিতে হবে, নিয়ে টান দিলে এটা বেরিয়ে যাবে। কাটাটা ভালো করে কেটে নিতে হবে, তার অনুযায়ী যাতে খেয়াল রাখতে হবে কন্ডাক্টর যাতে না বেরোয়। এইভাবে এটাকে বের করে নাও। তাহলে আমরা জয়ের তৃতীয় পজিশন, যেটা কাটিং স্পেস, সেটা দিয়ে আমরা তার কাটলাম, তার শুনলাম। কম্বিনেশন প্লেয়ারে আবারও একবার রিপিট করে নিই। প্রথম অংশটা কে বলা হয় গ্রিপিং জ। এই গ্রিপিং জ আমরা কি কি কাজে ব্যবহার করি? কোনো তারকে টানার কাজে, অর্থাৎ পুলিং। দ্বিতীয়, আমরা কি কাজে ব্যবহার করি? এটাকে পেঁচানোর কাজে, অর্থাৎ টুইস্টিং। কোনো কিছুকে ধরার কাজে গ্রিপিং। এই সব কাজে আমরা এটাকে ব্যবহার করি, এই প্রথম স্টেজ। তারপরে অংশটাকে আমরা বললাম জয়ের এই মিডিল অংশটাকে বলা হলো কার্ভ জ, যেখান থেকে আমরা নাট বল্টুকে লুজ বা টাইট করে থাকি, আমরা দেখলামও প্র্যাকটিক্যালি। বা কোনো পাইপ, গোল পাইপকে ধরার কাজেও এই কার্ভ জটাকে ব্যবহার করি। এই অবশ্যই গ্রিপিং জ এবং কার্ভ জয়ে গ্রুপ কাটা থাকবে, যাতে স্লিপ না কাটে, এই জন্যই গ্রুপিং ব্যবস্থাটা থাকে। জয়ের তৃতীয় যে পজিশন আমরা একটু আগেই আলোচনা করলাম, সেই পজিশনটাকে বলা হয় কাটিং স্পেস। এই কাটিং স্পেসে 4 mm এর মধ্যকার তারকেই আমরা কেটে থাকি এবং তার ইনসুলেটরকে সারিয়ে থাকি। এটাও আমরা দেখেছি। আমরা শুনেছি এর আগে যে এই রিভেট দিয়ে দুটো পার্টকে জয়েন্ট করা হয়, আর এই জয়েন্টের পজিশনে যে কাটিং স্পেস থাকে তাকে জয়েন্ট কাটার বলে। এই জয়েন্ট কাটারে আমরা স্টিল ওয়্যারও কাটতে পারি। স্বাভাবিকভাবে এই ওয়্যারগুলো তো কাটাই যায়, এই ধরনের ওয়্যার কাটাই যায়। এছাড়া আমরা স্টিল ওয়্যারকেও, আমি দেখি একটা স্টিল ওয়্যারকে কেটে দেখি কিভাবে কাটা যেতে পারে। প্রথমত দেখো, এই গ্যাপিংটা নিলাম, নিয়ে এই দেখো কেটে বেরিয়ে গেল। এই নিলাম, এই কেটে বেরিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি এত হার্ড করা থাকে, টেম্পার্ড করা থাকে, এখানে স্টিল ওয়্যার কাটলে খুব একটা অসুবিধা নেই। কিন্তু এইখানে যদি স্টিল ওয়্যার কাটা হয়, এর ব্লেডটা নষ্ট হয়ে যায়। সেই জন্যে আমরা স্টিল ওয়্যার কাটার জন্যে এই জায়গাটা ব্যবহার করি, এবং অবশ্যই সেটা 4 mm এর মধ্যে হলে ভালো হয়। বেশি হলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেই। যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। হ্যান্ডেলের ইনসুলেটর কোনোভাবে নষ্ট না হয়, অর্থাৎ গরম কিছুর উপর যাতে না রাখি, কোনো গরম জিনিস যাতে আমরা গ্রিপিং না করি, এটাও খেয়াল রাখতে হবে। রক্ষণাবেক্ষণটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। কম্বিনেশন প্লেয়ার হোক বা যে কোনো টুলস হোক, তার রক্ষণাবেক্ষণ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই কাজ দিয়ে আমরা যে কাজটা করছি, সেই ইলেকট্রিক্যাল কাজটা আমাদের লাইফ রিস্ক নিয়ে করতে হচ্ছে। সুতরাং এর যদি ইনসুলেটর নষ্ট হয়ে যায়, আমরা একটা লাইফ লাইনে কাজ করার সময় হাত দিলাম, শখকে আঘাত খেয়ে আমরা আহত হতে পারি, বিপদ হতে পারে। এই জন্যে সবসময় খেয়াল রাখতে হবে যাতে ইনসুলেটরটা কোনোভাবে নষ্ট না হয়। আমাদের এটা ভালো যাতে মুভ করে, তার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর এখানে অয়েলিং করা দরকার। আমাদের অনেক বদ অভ্যাস আছে, হাতের কাছে হামারটা নেই,
একটা কিছু পুঁততে হবে বা একটা কিছু বাড়ি মারতে হবে, সেট করে দেখা গেল এটা আমরা বাড়ি মেরে দিলাম। কখনোই না, এটা হামার হিসাবে ব্যবহারের জিনিস না, এটা নষ্ট হয়ে যাবে। তোমার পরবর্তী কাজের ক্ষেত্রে এটা তোমাকেই সমস্যায় ফেলবে। কেন, সঠিক কাজ করতে গেলে সঠিক জিনিসটা সঠিক রক্ষণাবেক্ষণ দরকার, তবেই কিন্তু তোমার স্কিল বাড়বে, তবেই তুমি ভালোভাবে কাজ করতে পারবে, কাজটা তাড়াতাড়ি হবে। সুতরাং এটার দিকে খেয়াল রাখা দরকার। এই প্লেয়ারকে আমরা লং নোজ প্লেয়ার বলে থাকি। এর ভিতরের অংশটা ফ্ল্যাট এবং গ্রুপ কাটা থাকে। এরও একটা কাটিং স্পেস থাকে যেখানে সরু ওয়্যার কাটার কাজে আমরা ব্যবহার করি। এই লং নোজ প্লেয়ার মূলত কোনো সরু জায়গা যেখানে কম্বিনেশন প্লেয়ার ঢুকবে না, সেখানে হয়তো একটা ছোট নাটকে টাইট দিতে হবে, হ্যাঁ, বা এমন কোনো জায়গায় কোনো কিছু আটকে গেছে যেটাকে বের করে আনতে হবে। মনে করো যে এই হোলটায় স্বাভাবিকভাবে আঙুল দিয়ে বের করাও সম্ভব না, আবার কম্বিনেশন প্লেয়ারও ঢোকানো সম্ভব না। তাহলে সেখানে আমার যদি কোনো একটা নাট বা কিছু আটকে থাকে, সেটাকে আমি যদি বের করতে চাই, তাহলে দেখা যাবে এই প্লেয়ার দিয়ে বের করা ভালোভাবে সম্ভব, এই প্লেয়ার দিয়ে বের করা সম্ভব। এই সব কাজেই আমরা এটা ব্যবহার করি। এই হোলের মধ্যে কোনো তার যদি জয়েন করতে হয়, এর চেয়ে অন্যান্য কোনো হোলে তার জয়েন করতে হয়, দেখা গেল দুটো তারকে মুড়ে দিতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই রাউন্ড নোজ প্লেয়ার ব্যবহার করে থাকি। এখানেও বললাম তো, সে তারটাকে বা কোনো কিছুকে হোল করার ক্ষেত্রে বা ধরার ক্ষেত্রে যদি আমরা এই অংশটা ব্যবহার করি, তাহলে এই সরু জায়গায় এটা ব্যবহার করার খুব সুবিধা। এবং সেক্ষেত্রে এখানে যাতে স্লিপ কেটে বেরিয়ে নিয়ে যায়, তার জন্যই কিন্তু এখানে গ্রুপ কাটা থাকে। আর পরের অংশটা তো আমরা কম্বিনেশন প্লেয়ারেই জেনেছি, এখানেও কাটিং স্পেস রয়েছে, এখানেও রিভেট পয়েন্ট রয়েছে, এটাও আগের মতনই তৈরি। অবশ্যই ইনসুলেটেড হ্যান্ডেল হওয়া উচিত ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে, ইলেকট্রিশিয়ানদের জন্য এটা একই রকমভাবে আমরা এই কাজে ব্যবহার করি। এরপরে আসছে ফ্ল্যাট নোজ প্লেয়ার। এর দেখো, এর মাথাটা ছিল ছুচালো, কিন্তু এর মাথাটা সমতল বা চ্যাপ্টা, এর মাথাটা সমতল বা চ্যাপ্টা। এটা দিয়েও আমরা এই ধরনের ছোটোখাটো কাজগুলো করতে পারি, যে ধরা বা করা, এই ধরনের কাজগুলো করতে পারি। তবে মেনলি মোটরের ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে বা স্টার্টারের ক্ষেত্রে আমরা এইটাকে বেশি ব্যবহার করি। তার পেঁচানো বা করা বা লুপ তৈরি, এসব ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করি। তো বিশেষত লুপ তৈরির ক্ষেত্রে আমরা রাউন্ড নোজ প্লেয়ারকে ব্যবহার করে থাকি। দেখো, এদের গঠনাকৃতি প্রায় একই, এরও যেরকম ঠিক এরও সেরকম, এই ফ্ল্যাট নোজ প্লেয়ারেরও ঠিক একই রকম, এরও কাটিং স্পেস আছে। এখানে খুব সরু তারগুলোই কাটা উচিত, আমরা কখনো এখানে মোটা তার ব্যবহার করব না, নরম জাতীয় তার ব্যবহার করেই কাটবো এবং ছুলব। ইনসুলেটর ছোড়ার জন্যও আমরা এই একই কাজ করি। এরপরে যে প্লেয়ারটা দেখছি, সেই প্লেয়ারটা হচ্ছে রাউন্ড নোজ প্লেয়ার। খুব এতেও দেখা যাচ্ছে এই রাউন্ড নোজ প্লেয়ারেও তুমি কাটিং স্পেস পাবে এবং এর জয়ের অনেকাংশই দেখা যাচ্ছে একেবারে রাউন্ড গোল। মাথাটা খেয়াল করো, সুচালো। তবে এর এই গোল অংশ দিয়ে আমরা মেনলি কী করি, মেনলি কোনো হুক তৈরি বা তারের এই মাথাটাকে বেঁকিয়ে দেয়া, সুন্দর করে বেঁকিয়ে এইভাবে বেঁকানো, দেখো এটাও আমরা মোটর ওয়াইন্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি। এছাড়া হুক তৈরির ক্ষেত্রে, এই যে হুক তৈরির ক্ষেত্রেও রাউন্ড নোজ প্লেয়ার খুব ভালো কাজ করে। ধরো এই একটা জিআই পাই তারকে আমরা বেঁকিয়ে হুক তৈরি করছি, বিভিন্ন রকম তৈরি করছি। এটা যে যতটা সুন্দর হবে, কিন্তু এটাকে আমি যদি আবার ফ্ল্যাট নোজ প্লেয়ার দিয়ে সোজা করে দিলাম, এইভাবে এই কাজগুলো সম্পন্ন করা সম্ভব। এতেও কাটিং স্পেস অবশ্যই আছে। এগুলো সবই কার্বন স্টিল দিয়ে তৈরি, এগুলোর জগুলো সবই টেম্পার করা থাকে যাতে সহজে নষ্ট না হয়। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা
আগের মতন কম্বিনেশন প্লেয়ারের ক্ষেত্রে যা বলেছি সেই অনুযায়ী এদেরকে ব্যবহার করতে হবে। এরপরে আসা যাক, আমরা আসতে পারি সাইড কাটার। সাইড কাটার, এই সাইড কাটার আমরা দেখছি, সাইড কাটার দিয়ে আমরা পাতলা শীট কাটতে পারি, সাইড কাটার দিয়ে আমরা তার তো কাটতেই পারি, সাইড কাটার দিয়ে আমরা ইনসুলেটার একইভাবে ছুলতে পারি। এই তার কেটে দিলাম, এই ইনসুলেটার এরকম ঘুরিয়ে নিয়ম অনুযায়ী আস্তে আস্তে ঘুরিয়ে তারটার চারিদিক কেটে নিয়ে তারপরে কিন্তু টান দিলে বেরিয়ে যাওয়ার কথা। এইটা যাতে ইনসুলেটার না কাটে সেই জন্য জোরে চাপ দেওয়া উচিত না, এই কন্ডাক্টর না কাটে। সেই জন্যে একটু সময় লাগলেও আস্তে করে চারিদিকটা কেটে নিয়ে এটাকে টানব, নইলে তাতে তারটা ভালোভাবে বেরোবে। এইভাবে এটাকে আবার এই কাজেই সাধারণত ব্যবহার করা। এর অন্যান্য কাজ যেটা বলা যায়, আমরা পাতলা পাতি এগুলো কাটতে পারি, তবে খবরদার আমরা যেন মোটা জিআই ওয়্যার এতে না কাটি, পাতলা পাটি এতে কাটা যেতে পারে। এবার আসা যাক এগুলোকে স্লিপ জয়েন্ট প্লায়ার বলে। এগুলো একই হলে দুটো পজিশান থাকে, রিভেটের পজিশান থাকে দুটো। দেখো এটা এই জয়ে এই দেখো একটা পজিশানে ছোট হলো, আর একটা পজিশান আমি যদি চেঞ্জ করি এই রিভেটের, দেখো এটা কিন্তু বড় হয়ে গেল। এই যে বড় কিছু হোল্ড করার জন্য বা বড় কিছু ধরার জন্য পাইপ টাইপ জাতীয়, আবার ছোট পাইপ ধরার জন্য এটা বিভিন্ন পজিশানে কাজ করে থাকে। এটা ছাড়াও এরই মতন দেখতে আর একটা রয়েছে, যেটাকে আমরা মাল্টি গ্রিপ প্লায়ার বলে থাকি, মাল্টি গ্রিপ প্লায়ার বলে থাকি। এটা রিবেট দিয়ে একই রকমের মতো, কিন্তু এটা 7টা পজিশান আছে, অর্থাৎ এটা অনেক বেশি বড় করা সম্ভব, আবার অনেক বেশি ছোট করাও সম্ভব। 7টা এইভাবে পজিশান আছে। এটার আর একটা নাম রয়েছে, এটাকে গ্যাস প্লায়ার ও বলে থাকে। এছাড়া একে ওয়াটার পাম্প প্লায়ারও বলা হতে পারে। এর দ্বারা বড় বড় পাইপকে হোল্ড করার জন্য এরও গ্রিপে গ্রুপ করা থাকে, কার্ভ পজিশানে এরও থাকে, কারণ এখান থেকে কোনো মাল যাতে স্লিপ না কাটে। ইলেকট্রিক্যাল কাজে আগে যখন ইলেকট্রিক্যাল ওয়্যারিং হতো, ব্যাটম ওয়্যারিং, তখন বিভিন্ন জায়গায় পিন স্ক্রু আমরা ব্যবহার করতাম। আগে দেখা যেত যে সুইচ বোর্ড সেগুলো কাঠের হতো, সেসব জায়গায় থেকে অনেক সময় প্রেগ বা ওই জাতীয় কিছু তোলার জন্য আমরা এই ধরনের টুলস ব্যবহার করতাম। একে পিঞ্চার প্লায়ার বলে। এ দিয়ে আমরা সহজেই সেগুলো তুলে ফেলতে পারতাম। এই পিঞ্চার প্লায়ারও একই টাইপ, অবশ্যই সামনেটা রাউন্ড, এখানেও একটা কাটিং স্পেস থাকে, অনেক সময় ধারালো থাকে। এটাকে এইভাবেই সাধারণত এই কাজে ব্যবহার করা হতো। এখন যারা কাঠের কাজ করে তাদের ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার তার বেশি। এছাড়া এবার আমাদের আলোচনার বিষয় সার্ক্লিপ প্লায়ার। এই সার্কিপ প্লায়ার, সার্কিপ কথাটা কি আগে সেটা জেনে নিই। এগুলো মূলত সার্ক্লিপ হচ্ছে লকিং ওয়াশার বা স্ন্যাপ রিং বা রিটেনিং রিং। এটা দুটো টাইপের হতে থাকে। কোনোটার ক্ষেত্রে দেখা যায় কারোর ভিতরে বসানো হচ্ছে বা কারোর বাইরে বসানো হচ্ছে। এই জন্যে
দুরকম আমরা প্লায়ার ব্যবহার করি। একটা ইনার সাইড প্লায়ার, যেটা দিয়ে খুলতে বা লাগাতে সুবিধা হয়, এর ভিতরে ঢুকিয়ে এটাকে খোলার সময় দেখো এইভাবে আমরা যখন খুলছি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দিয়ে এটাকে আমরা বড় করতে পারি। আবার কোনোটার ক্ষেত্রে এটা আমরা যখন ব্যবহার করছি এটাকে দেখো প্রেশার সৃষ্টি করছি, তাতে বাইরে যাচ্ছে না, কিন্তু এই দিলেই তখন বাইরে যাচ্ছে। তাহলে এটা আমরা যখন বাইরের দিকের জন্য এটা ব্যবহার করছি, এটা ইনার সাইডের জন্য এটা চাপ প্লাস হ্যান্ডেলের চাপ দিচ্ছি, তখন এটা বাড়ছে। এই দুটো টাইপেরই রয়েছে, দেখো খেয়াল করে। সাধারণত মেশিনারি পার্টসে কোথাও কোথাও লকিংয়ের জন্য আমরা এই ওয়াশার ব্যবহার করে থাকি। ওয়াশারটাকে এইভাবে ধরে যখন আমরা এই প্রেসার দিচ্ছি, দেখো ওটা বড় হচ্ছে, বড় হলে আমরা শ্যাপের ভিতর থেকে এটাকে এইভাবে তুলে নিয়ে আসতে পারি। এই বড় করলে গ্যাপটা বেড়ে গেল, তখন মালটা উঠে বেরিয়ে আসলো। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যেটা এমন জায়গায় রয়েছে যেখানে আমাদের উল্টো করে বের করতে হচ্ছে, এটা দিয়ে তখন আমাদের উল্টোভাবে বের করতে হচ্ছে, এটা বা এটা দিয়ে আমরা উল্টোভাবে বের করতে পারি। এ দুটো হচ্ছে স্টিপার প্লায়ার বলতে পারি একে। এই স্টিপার, এটা ম্যানুয়াল স্টিপার, এটা অটোমেটিক স্টিপার। এই স্টিপারে আমরা যেমন তার কাটতেও পারি, আবার ছুলতেও পারি। কেটে নিচ্ছি, আবার ছুলে নিচ্ছি, দুরকম কাজই করতে পারি। এটি অটোমেটিক স্টিপার। এই অটোমেটিক স্টিপারের দুটো অংশে আমরা দুরকম কাজ পাই। একটা অংশ দ্বারা কাটিংয়ের কাজ করি, যেখানটা এই পজিশানটা হচ্ছে কাটিংয়ের পজিশান। এই কাটিংয়ের পজিশানে আমি একটা তার ধরে এটা কেটে ফেলতে পারি। আবার এই অটোমেটিক স্টিপারে, ম্যানুয়াল স্টিপারে যেটা ছিল তারের মাপটা ঠিক ছিল না, এখানে আমরা তারের মাপ অনুযায়ী কাটতে পারি। এইটা দিয়ে তারটা কতটা ছুলবো সেটা আমরা এইটাকে এই পজিশান থেকে দেখো আপ এই বা ডাউন এই করতে পারছি। এই লাল পয়েন্টটাকে দেখো খেয়াল করে আমরা এই দিকে ভিতরে ঢোকাতে পারছি। এই পজিশানে আমি তারের এইটাকে ঢুকিয়ে দেখো দেখো তারটিকে ঢুকিয়ে মাপ মতো নিয়ে আমরা তারের কভারটাকে কীভাবে ছাড়াচ্ছি। দেখো তারের কভারটা এখন মাপ অনুযায়ী ছাড়িয়ে গেল। এইভাবে এই স্টিপার দিয়ে আমরা নির্দিষ্ট মাপে অনুযায়ী এই পজিশানটা রেখে আমরা তারগুলোকে ছাড়াতে পারি বা ইনসুলেটরকে ছাড়াতে পারি। আজকে আমাদের এই আলোচনাগুলোই থাকলো। এই কাজ যন্ত্রপাতি বা টুলসগুলো আমরা আমাদের ইলেকট্রিক্যাল কাজে বেশি ব্যবহার করে থাকি। আগামী দিন আমরা অন্য টুলস নিয়ে আলোচনায় আসব।